ঔরঙ্গজেব দিলেন দুটি বিকল্প, হয় ইসলাম গ্রহণ করো, না হলে মৃত্যুকে আলিঙ্গন করো। কি করলেন সম্ভাজি? 40 দিন ধরে নির্মম অত্যাচার সহ্য করলেন। শরীরের সমস্ত চামড়া তুলে ফেলা হলো, একে একে করে সমস্ত নখ উপড়ে ফেলা হলো, জিভ কেটে দেওয়া হলো, চোখের ভেতরে গরম লোহার শলাকা ঢুকিয়ে দেওয়া হলো। সম্ভাজি মহারাজ কি শুধুমাত্র একজন বিরাট যোদ্ধা ছিলেন, নাকি তিনি এক অমর চেতনা হয়ে উঠেছিলেন? কিভাবে ছত্রপতি শিবাজী মহারাজের অনুপ্রেরণায় তার বাহিনী এই ক্রূর হিংসাত্মক সাম্রাজ্যের পতন ঘটালো? মারাঠারা কি সম্ভাজি মহারাজের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছিল? আজকে আমরা এই ভিডিওতে সমস্ত ঘটনা ভেতরে গিয়ে জানবো, বিস্তারিত জানবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। মারাঠা সাম্রাজ্যে এক বাঘের জন্ম হয়েছিল, যে নিজের তলোয়ার দিয়ে ইতিহাস লিখতে চলেছিলেন। 14 মে 1657 পুনের পুরন্দর দুর্গে জন্ম হয়েছিল ছত্রপতি সম্ভাজি মহারাজের। তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না, বরং সম্ভাজি রাজে, যিনি ভবিষ্যতে হিন্দবী স্বরাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠবেন। যখন অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকত, তখন সম্ভাজি মহারাজ তলোয়ারবাজি, ঘাড়সওয়ারি এবং যুদ্ধকলা শিখতেন। মাত্র 6 বছর বয়সেই তিনি এক দক্ষ তলোয়ারবাজ হয়ে উঠেছিলেন। ছত্রপতি শিবাজী মহারাজ জানতেন যে মারাঠা সাম্রাজ্যের জন্য একজন যোগ্য উত্তরাধিকারী দরকার। তাই তিনি সম্ভাজিকে শুধু যুদ্ধকলাই শেখাননি, বরং রাজনীতি, কূটনীতি সম্পর্কেও শিক্ষা দিয়েছিলেন। তিনি সম্ভাজিকে বিদেশি রাজা ও দরবার সম্পর্কে জানাতেন, যাতে সম্ভাজি আগে থেকেই তার শত্রুকে চিনতে পারেন। সম্ভাজি কেবল একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান পণ্ডিত। তিনি সংস্কৃত, মারাঠি, ফরাসি সহ মোট 15টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। যখন তিনি মাত্র 9 বছর বয়সী ছিলেন, তখন তাকে আগ্রায় পাঠানো হয়, যেখানে তিনি আওরঙ্গজেবের ছলচাতুরি কাছ থেকে দেখেছিলেন। কিন্তু এই ছোট্ট রাজপুত্র একদিন আওরঙ্গজেবের সবচেয়ে বড় শত্রুদের একজন হয়ে উঠতে চলেছিল। সম্ভাজি রাজে শৈশবেই প্রমাণ করেছিলেন যে এই যোদ্ধা একদিন নিজের বীরত্ব দিয়ে স্বরাজ্য রক্ষা করবেন, এবং যত বড় মূল্য দিতে হোক না কেন তিনি দেবেন। এটি কেবল ছিল শুরু। 1681 সালে যখন সম্ভাজি মহারাজ মারাঠাদের দ্বিতীয় ছত্রপতি হলেন, তখন তিনি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে মোগলদের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেন। কিছুদিনের মধ্যেই তিনি সরাসরি বোরহানপুর দুর্গে আক্রমণ চালান। বোরহানপুর মোগলদের শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রই ছিল না, এটি ছিল তাদের শক্তির প্রতীক। কিন্তু মারাঠাদের হামলা এতটাই আকস্মিক এবং তীব্র ছিল যে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারাঠারা দুর্গের সমস্ত সম্পদ লুট করে এবং সেটির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যখন এই খবর আওরঙ্গজেবের কাছে পৌঁছায়, তখন সে ক্রোধে উন্মত্ত হয়ে যায়। মুঘলদের সঙ্গে ছত্রপতি সম্ভাজি মহারাজের একের পর এক ভয়ঙ্কর যুদ্ধ হতে থাকে। আপনি কি জানেন, সম্ভাজি মহারাজ তার জীবনে মোট 140টি যুদ্ধ করেছিলেন এবং প্রতিবারই বিজয় মারাঠাদেরই হয়েছিল। কিন্তু বলে না, লোহার বাইরে আঘাত নয়, বরং লোহা ভেতর থেকে মোর্চা ধরলেই দুর্বল হয়ে পড়ে। আর ঠিক সেটাই ঘটল সম্ভাজি মহারাজের সঙ্গে। তার নিজের লোকেরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কিন্তু কারা ছিল এই বিশ্বাসঘাতক, যারা ছত্রপতিকে প্রতারণায় বিষ পান করিয়েছিলেন? বুরহানপুর দুর্গের সমস্ত সম্পদ লুট করার পর 1682 সালে সম্ভাজি মহারাজ তার মারাঠা সেনাদের নিয়ে কর্ণাটকে আদিল শাহী দুর্গগুলোর উপর আক্রমণ করেন। সেগুলোর উপর ও নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর সম্ভাজি মহারাজ জানতে পারেন যে পর্তুগিজরা জোরপূর্বক হিন্দুদের ধর্মান্তরিত করছে এবং সমুদ্রপথে মারাঠাদের জাহাজ লুট করছে, যার ফলে মারাঠাদের বিশাল ক্ষতি হচ্ছিল। এই সংগঠনায় তিনি সিদ্ধান্ত নেন, এবার পর্তুগিজদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। তিনি তার মারাঠা সেনাবাহিনী, নৌবাহিনী নিয়ে পর্তুগিজ ঘাঁটিগুলোর প্রবল আক্রমণ করেন। মারাঠারা বাইসেন, সানসেট আরও বহু স্থানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই পরিস্থিতিতে পর্তুগিজ গভর্নর আলভারো ভি সিলভারা আওরঙ্গজেবের কাছে সাহায্য প্রার্থনা করে। এদিকে মারাঠা সেনারা যেহেতু নিজেদের অঞ্চল থেকে অনেক দূরে ছিল, তাই তাদের কাছে খাদ্য, বস্ত্র, অন্যান্য রসদের সংকট দেখা যাচ্ছিল। সেই কারণে মারাঠাদের গোয়া থেকে পিছু হটতে হয়। তবে সম্ভাজি মহারাজ এখানেই থামেননি। তিনি তার তলোয়ার ঘুরিয়ে জঞ্জিরা দুর্গ জয়ের দিকে অগ্রসর হন। জঞ্জিরা দুর্গ সিদ্দিদের নিয়ন্ত্রণে ছিল। এটি ছিল এক জলদুর্গ, কারণ চারদিকে জলাবৃত থাকার কারণে এটি দখল করা অত্যন্ত কঠিন ছিল। এই দুর্গটি পর্তুগিজ ও মোগল উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি আরব সাগরের মাঝখানে অবস্থিত ছিল, এক বিশাল সমুদ্র পথের নিয়ন্ত্রণ করত। এই সময় আওরঙ্গজেব সিদ্দিদের সঙ্গে হাত মিলিয়ে মারাঠিদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। যখন সিদ্দিরা মোগলদের সঙ্গে হাত মিলিয়ে নেয়, তখন এটি মারাঠাদের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়। এটি বুঝতে পেরে ছত্রপতি সম্ভাজি মহারাজ জঞ্জিরা দুর্গের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালনা করেন এবং পুরো দুর্গটি 4 দিক থেকে অবরুদ্ধ করে ফেলেন।
মারাঠা নৌবাহিনী সিদ্দিদের নৌবহরের উপর আক্রমণ চালায়, কিন্তু মোগলদের সাহায্যের কারণে সিদ্দিদের প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী ছিল। মারাঠারা সম্পূর্ণ শক্তি দিয়ে দুর্গ অবরুদ্ধ করলেও সেটিকে ভেদ করতে পারছিল না, ফলে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে। কিন্তু সম্ভাজি মহারাজ থামলেন না। 1684 সালে যখন মারাঠা সৈন্যরা জঞ্জিরা জয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল, তখন সম্ভাজি মহারাজ মহারাষ্ট্রের রামপুরে মোগলদের এক বিশাল সেনাবাহিনীকে পরাজিত করেন এবং তাদের অঞ্চল দখল করে নেন। তিনি একের পর এক যুদ্ধ জয় করে মারাঠের শক্তিকে আরো দৃঢ় করে তুলেছিলেন। 3 বছর পর 1687 সালে মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে তিনি মোগলদের আর এক বিশাল বাহিনীকে পরাস্ত করেন। তবে এই যুদ্ধে মারাঠাদের বীর সেনাপতি হাম্বিরাও মোহিতে বীরগতি লাভ করেন। এরপর সম্ভাজি মহারাজ কূটনৈতিকভাবে পরবর্তী সামরিক কৌশল ঠিক করতে সঙ্গমেশ্বর পৌঁছান। তবে এখানেই ঘটল এক ভয়ানক বিশ্বাসঘাতকতা। সঙ্গমেশ্বর ছিল এক গোপন স্থান যেখানে সম্ভাজি মহারাজ মাত্র 200 জন মারাঠা যোদ্ধা এবং তার অনুগত কবি কলেশের সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না যে তার নিজের লোকেরাই তার সঙ্গে প্রতারণা করতে চলেছে। মারাঠা দরবারের গদ্দার জ্ঞানজি সিরেকে, যিনি সম্ভাজি মহারাজের স্ত্রীর ভাই ছিলেন, এবং গোপীনাথ বন্দ্যোপাধ্যায়, এই দুজন মিলিয়ে মঙ্গলের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করল। এই বিশ্বাসঘাতকরা মোগল সেনাপতি মুকাররর খানকে সমস্ত গোপন তথ্য জানিয়ে দিল যে সম্ভাজি মহারাজ এই মুহূর্তে মাত্র 200 জন সৈন্য নিয়ে সঙ্গমেশ্বরে অবস্থান করছেন। মারাঠার বিশ্বাসঘাতকরা মুকাররর খানের কাছ থেকে গোপন তথ্য পেয়ে সাথে সাথে 5000 মোগল সেনাবাহিনী নিয়ে গোপন পথে আকস্মিকভাবে হামলা চালায়। এই পথের অস্তিত্ব কেবলমাত্র মারাঠা যোদ্ধারাই জানত। তাই সম্ভাজি মহারাজ সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন। একদিকে 5000 মোগল সেনা আর অন্যদিকে মাত্র 200 জন মারাঠা যোদ্ধা। তবুও মারাঠারা বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন, কিন্তু সংখ্যার ব্যবধান এতটাই বেশি ছিল যে তারা পরাস্ত হলেন। বন্দী হলেন মহারাজ মুকাররর খান। সম্ভাজি মহারাজ ও তার অনুগত কবি কলেশকে বন্দী করে আওরঙ্গজেবের সামনে নিয়ে যায়। আওরঙ্গজেব দিলেন দুটি বিকল্প, হয় ইসলাম গ্রহণ করো, না হলে মৃত্যুকে স্বীকার করো। কিন্তু সম্ভাজি মহারাজ কখনো মাথা নত করতে পারেন না। এক মুহূর্তে দেরি না করে তিনি ইসলাম গ্রহণ করতে স্পষ্ট অস্বীকার করেন। এই কথা শুনে আওরঙ্গজেব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে এবং আদেশ দেয় সম্ভাজি মহারাজকে ভয়ঙ্কর নরক যন্ত্রণা দেওয়া হোক। 40 দিন ধরে চলে নির্মম অত্যাচার। শরীরের সমস্ত চামড়া ছিঁড়ে ফেলা হয়, নখ উপড়ে ফেলা হয়, জিভ কেটে ফেলা হয়, গোড়া চোখে গরম লোহার শলাকা ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু সম্ভাজি মহারাজ ভাঙেননি, তিনি মাথা নত করেননি। শেষ পর্যন্ত আওরঙ্গজেব তাকে হত্যা করার আদেশ দেন, কিন্তু সে এক ভুল করল। সম্ভাজি মহারাজ শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন অমর চেতনা। ছত্রপতি সম্ভাজি মহারাজের শহীদ হওয়ার পর মারাঠা সেনার মধ্যে নিরাশার মেঘ ছেয়ে গেছিল। সকলের মনে একটাই প্রশ্ন ছিল, কি মাত্র 2 লাখ মারাঠা যোদ্ধা আওরঙ্গজেবের 9 লক্ষের বেশি সেনার মোকাবিলা করতে পারবে? এখন মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব সম্ভাজি মহারাজের ছোট ভাই রাজারাম মহারাজের হাতে ছিল। কিন্তু এই কঠিন সময় মারাঠা সেনাকে 2টি এমন বীর যোদ্ধা পেয়েছিল যারা আওরঙ্গজেবের দাক্ষিণাত্য জয়ের স্বপ্নকে শুধুমাত্র স্বপ্নই বানিয়ে দিয়েছিল। আর এই 2 বীর যোদ্ধা হলেন সন্তাজি ঘোরপড়ে ধনাজি যাদব। ওদিকে আওরঙ্গজেব নিশ্চিত ছিল যে বাদশাহ কাবুল থেকে বাংলা, উত্তর ভারত থেকে মধ্য ভারত সমস্ত জয়লাভ করে এসেছে, সে দক্ষিণাত্যের এই মারাঠাদেরকে কেন হারাতে পারবে না। এই ভাবনা নিয়ে সে তার সবচেয়ে নিষ্ঠুর শক্তিশালী সেনাপতিদের জুলফিকার খান, মুকাররর খান, গাজীউদ্দিন খানের সঙ্গে মারাঠাদের দমনে বেরিয়ে পড়ল। কিন্তু মারাঠাদের রক্তে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। প্রতিটি মারাঠাদের একটাই লক্ষ্য ছিল, তাদের রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের শহীদের প্রতিশোধ নেওয়া। ঠিক তখনই মারাঠারা খবর পেল যে আওরঙ্গজেব তার সেনাদের নিয়ে মহারাষ্ট্রের তুলাপুর দুর্গে অবস্থান করছেন। তুলাপুর সেই জায়গা যেখানে আওরঙ্গজেব নিষ্ঠুরভাবে ছত্রপতি সম্ভাজি মহারাজকে হত্যা করেছিলেন। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল, পরের রাতেই সন্তাজি ঘোরপড়ে মারাঠা যোদ্ধাদের বাহিনী নিয়ে উন্মুক্ত তলোয়ার হাতে মৃত্যুকে আলিঙ্গন করতে বেরিয়ে পড়ল। তার চোখে ছিল একটাই লক্ষ্য, আওরঙ্গজেবের অত্যাচারের অবসান। যখন মারাঠা জানতে পারল আওরঙ্গজেব মহারাষ্ট্রের তুলাপুরে অবস্থান করছে, তখন সন্তাজি ঘোরপড়ে মোগলদের বিশাল সেনার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আক্রমণ এতটাই তীব্র ভয়ঙ্কর ছিল যে মোগলদের সামলে নেওয়ার সুযোগটাই মিলল না।
না। মারাঠাদের তলোয়ার মুঘল বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিল। তবে ভাগ্যের জোরে আওরঙ্গজেব কোনোভাবে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু পরের দিন সকালে যুদ্ধক্ষেত্রে দেখলো এবং সে হতবাক হয়ে গেল। সে বিস্মিত হয়ে বলল, ইয়া আল্লাহ, এই মারাঠারা কিসের তৈরি? এরা তো কখনো থামতেই চায় না। কিন্তু মারাঠাদের প্রতিশোধ তখনও শেষ হয়নি। তাদের পরবর্তী লক্ষ্য ছিল রায়গড় দুর্গ। তবে সেখানে আগেই জুলফিকার খান ঘেরাও করে রেখেছিলেন, কিন্তু মারাঠারা দমে যাওয়ার লোক ছিল না। তারা কেল্লার ঘেরাও ভেঙে ভেতরে প্রবেশ করলো এবং মুঘল সেনাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল। তাদের বিজয়ের বেশে প্রচুর খাজানা, ঘোড়া, হাতি নিয়ে আবার তারা ফিরে এলো। মারাঠা প্রতিযুদ্ধে মোগলদের পর্যদস্ত করেছে, কিন্তু এবার পালা ছিল মুকাররার খানের, যে প্রতারণা করে সম্ভাজি মহারাজকে বন্দী করেছিলেন। আওরঙ্গজেব তাকে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মহারাষ্ট্রের কোলাপুর এবং কোঙ্কণ প্রদেশের সুবেদার বানিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু যখনই মারাঠারা এই খবর পেল, তারা প্রতিজ্ঞা করল এই বিশ্বাসঘাতককে বাঁচিয়ে রাখা যাবে না। তাদের একমাত্র লক্ষ্য তখন ছিল ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রতিশোধ। ডিসেম্বর 1689 অবশেষে সেই দিন এসে গেল। মারাঠা যোদ্ধারা মুকাররম খানের সেনাকে চারদিক থেকে ঘিরে ফেলল এবং যুদ্ধের সংকেত বাজালো। চারদিক থেকে গর্জে উঠল, হর হর মহাদেব। মারাঠারা এত ভয়ঙ্কর আক্রমণ চালালো যে মুঘলদের সামলানোর কোনো সুযোগই রইল না। সান্তাজির ঘোরপড়ের প্রচন্ড আঘাতে মুকাররম খান গুরুতর আহত হয়ে পড়ল, আর তার সেনাবাহিনী তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। কিন্তু সান্তাজির তীব্র আক্রমণ থেকে বাঁচা সম্ভব ছিল না। জঙ্গলের মধ্যেই রক্তবমি করতে করতে মুকাররম খান মারা গেল। মারাঠা ছত্রপতি সম্ভাজি মহারাজের আত্মবলিদানের প্রতিশোধ নিয়ে নিল মারাঠারা। এই ঐতিহাসিক যুদ্ধের পর ছত্রপতি রাজারাম মহারাজ সান্তাজি ঘোরপড়েকে মারাঠা সাম্রাজ্যের সেনাপতি ঘোষণা করলেন। সেনাপতি হওয়ার পর সান্তাজির প্রথম লক্ষ্য ছিল মুঘলদের সম্পূর্ণ ধ্বংস করা। তিনি সরাসরি মুঘল দুর্গগুলিতে প্রবেশ করে তাণ্ডব সৃষ্টি করলেন। বুরহানপুর, নান্দুবার, সাতারা এবং কর্ণাটকের সমস্ত দুর্গ মারাঠারা জয় করলো এবং প্রতিটি জায়গায় মারাঠাদের গেরুয়া পতাকা উঠতে থাকলো। সান্তাজির ভয় এতটাই ছড়িয়ে পড়েছিল যে কোনো মুঘল সেনাপতি তার সামনে দাঁড়ানোর সাহস করত না। যে আওরঙ্গজেবের নামে পুরো ভারত কাঁপত, সেই আওরঙ্গজেবকে মারাঠারা 27 বছর ধরে সাহাদ্রি পাহাড়ে ঘোরাতে বাধ্য করেছিল। একটি কাপুরুষ এবং নিজ শাসকের মতোই আওরঙ্গজেব মহারাষ্ট্রের মাটিতেই ধুঁকে ধুঁকে মারা গেল। মারাঠারা তাকে দিল্লি ফিরে যেতে দেয়নি। অবশেষে তার দেহকেও মহারাষ্ট্রের মাটিতেই সমাহিত করা হল, আর তার সমগ্র ভারত শাসনের স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। আর এইভাবেই মারাঠা সাম্রাজ্যের উত্থানের শুরু এবং স্বরাজের উদ্দেশ্যে মারাঠারা এগিয়ে চলল। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছত্রপতি শিবাজি মহারাজ কি জয়। জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।